any noxious change which is suspected to be due to a drug at doses normally used in man. ওকে, তার মানে থেরাপিউটিক ডোজে যদি কোনো রিয়াকশন হয়, রিয়াকশনটা কিরকম? নক্সাস, may require treatment or decrease in dose or caution in the future use of the same drug. মানে একটা পেশেন্টের সালফার ড্রাগে অ্যালার্জি হলো, তাহলে আমরা তাকে কি ফিউচার দেব না, প্রেসক্রিপশনে লিখবো যে পেশেন্ট হ্যাজ সালফার ড্রাগ অ্যালার্জি, রাইট? সো দ্যাট ইজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অর ADR। ওকে, এবার কি দেখো, হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট? অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট কি? যে এনি আনটুয়ার্ড অকারেন্স, এই কথা নয়, হ্যাঁ থ্যাংক ইউ, any untoward occurrence that may present during medical treatment but does not necessarily have a causal relationship with the treatment. মানে আমি তুমি পেশেন্টকে সাপোজ অ্যামক্সিসিলিন দিলে, এবার আমরা কি জানি পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগস এর হাইপার সেন্সিটিভিটি হয়, অ্যালার্জি হতে পারে, কিন্তু দেখা গেল পেশেন্ট বলছে আমার মাথা ঘুরছে। ওকে, সো ইট ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট, ওকে, দ্যাট অকার্ড ডিউরিং দ্য থেরাপি but not associated with the drug. ওকে, মানে অ্যাডভার্স ইভেন্ট এটা হচ্ছে কিন্তু সেটা ড্রাগের জন্য নয়। ওকে, ইন দ্যাট কেস এটা ADR নয়, এটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট। দেখো ইনসিডেন্স অফ ADR কখন বেশি হয়? পলিফার্মাসি, একটা প্রেসক্রিপশনে 5 রকম ওষুধ দেওয়া হলো, তাতে হতে পারে। এখন এল্ডারলি পপুলেশনে কেন বেশি হয়? কারণ দেখো লিভারের কন্ডিশন খারাপ, কিডনির কন্ডিশন খারাপ, মেটাবোলাইজ হলো না, এক্সক্রিশন ঠিকঠাক হচ্ছে না, আর জেনারেলি এল্ডারলি পপুলেশনে দেখবে মাল্টিপল ডিজিজ থাকে, হাইপারটেনশন আছে, হার্ট ফেলিওর আছে, ডায়াবেটিস আছে, হাইপারথাইরয়েডিজম আছে। সো ইউ হ্যাভ টু ডু prescribe multiple drugs in a single prescription. When you do that, there is increased chance of adverse drug reaction. চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হতে পারে, যেটা বললাম, পেশেন্ট উইথ মাল্টিপল ডিজিজেস, pregnancy, malnourished, immunosuppressant, drug abusers and addicts, they may develop immediately or on prolonged medication or after stopping. Grading of severity of adverse drug reaction. So it may be minor, moderate, severe and lethal. এটার মধ্যে যেও না, এটা তোমাদের দরকার নেই, আমি পরে গ্রেডিং এ আসছি। ভেরি ইম্পর্টেন্ট, আমি এই বছরের তোমাদের আগের ব্যাচেও ফাইনাল যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো তাতেও জিজ্ঞেস করেছি এই টাইপ কি, কেউ বলতে পারে না, একজন দুজন ছাড়া কেউ বলতে পারে না। ভেরি সিম্পল, ABCDEF, A for augmented, B for desire, C for continuous, D delayed, E ending of use and F failure of efficacy. কি কি আসছে এগুলো দেখো, দেখাচ্ছি। A augmented, so broadly it can be type A or type B, don't go into that. So type A augmented কি? These are based on the এই কথা নয়, please don't talk. These are based on pharmacological properties of the drug, so can be predicted. মানে সাপোজ আমরা জানি তুমি কাউকে ডায়াবেটিক দিলে, ওকে, তাহলে তার সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হতে পারে, তাই না? দ্যাট ইজ এ প্রেডিক্টেবল রেসপন্স। ওকে, সো দ্যাট ইজ, যেমন বলছে দেখো অ্যান্টিকোয়াগুল্যান্ট ওয়ারফারিন হেপারিন যদি কাউকে তাহলে ব্লিডিং হতে পারে, ইট ইজ প্রেডিক্টেড। ওকে, অ্যান্টি হাইপারটেনসিভস হাইপোটেনশন করতে পারে, বিপি এক্সট্রা ফল করে দিতে পারে, ইট ইজ এ প্রেডিক্টেড রেসপন্স। অ্যান্টি ডায়াবেটিক ক্যান কজ হাইপোগ্লাইসেমিয়া, দিস রেসপন্স উই নো। ওকে, so this is called predicted or augmented type A. So this is predictable. Okay, predictable. এবার কি bizarre or unpredictable, মানে have no direct relationship to the dose of the drug or pharmacological mechanism of the drug action. এই সামনে বসো, অনেকগুলো চেয়ার আছে। যখন develop on the basis of immunological reaction of the drug or allergy or genetic predisposition, idiosyncratic reactions. Unpredictable মানে ধরো তুমি একটা পেশেন্টকে পেনিসিলিন দিচ্ছ, ওকে, তোমাকে পেনিসিলিন দেওয়ার আগে তোমাকে সেন্সিটিভিটি টেস্ট করতেই হবে। কেন না? পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, অ্যালার্জি হয়ে যেতে পারে, অ্যানাফাইল্যাক্সিস হতে পারে, তাই না? That may happen or may not happen. Okay, so this is unpredictable.
100 জনের মধ্যে একজনের হলো, বাট ইউ ডোন্ট নো। ওকে, সো দিস ইজ অ্যান আনপ্রেডিক্টেবল সাইড এফেক্ট। সো এটাকে আমরা বলবো টাইপ বি অর বিজায়ার। ইট মে বি অলসো জেনেটিক প্রিডিসপোজিশন। যেমন যেমন আমরা যে ডোজের ওষুধ খাই, তুমি যদি ইউএসএ তে চলে যাও, ওদের ডোজ কিন্তু আলাদা। ওকে, বা আমাদের অনেক সময় দেখা যায় রিফাম্পিসিন বা এরকম বেশ কিছু আইসোনিয়াজিড, বেশ কিছু ড্রাগ আছে অ্যান্টিটিউবাকুলার, যাতে আমাদের এফেক্ট একরকম, জাপানিদের এফেক্ট একরকম। ওকে, সো দে হ্যাভ জেনেটিক প্রিডিসপোজিশন টু সাম কাইন্ড অফ অ্যাডভার্স এফেক্টস। ওকে, ইউএস এর ক্ষেত্রেও একইভাবে কথাটা বলা যায়। সো দিস আর আনপ্রেডিক্টেবল অর বিজায়ার। আর কি ক্রনিক, যেমন অ্যানালজেসিক। অ্যানালজেসিক কেউ যদি দীর্ঘদিন খেতে থাকে, তাহলে উই নো দ্য ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। সো দ্যাট ইজ সি অর ক্রনিক। This is also predictable. Then কি ডিলেইড, যেমন টেরাটোজেনিসিটি। ওকে, প্রেগন্যান্সি থাকাকালীন একজন ওষুধগুলো খেলো, বাচ্চা হওয়ার পর তার প্রবলেম হচ্ছে। ওকে, দ্যাট ইজ এ ডিলেইড অ্যাডভার্স রেসপন্স। ওকে, যেমন দেখো বলছে টার্ডিভ ডিসকাইনেসিয়া, দ্যাট হ্যাপেন্স ডিউরিং এল-ডোপা পার্কিনসনিজম ডিজিজ ট্রিটমেন্ট। ওকে, দ্যাট ইজ এ ডিলেইড ফর্ম অফ হাইপারসেনসিটিভিটি। এন্ড অফ ইউজ, যেমন কি ড্রাগ উইথড্রল, অর্থাৎ কি আমি একটা পেশেন্টকে কন্টিনিউয়াস বিটা ব্লকার তুমি দিয়ে গেছো, দিতে দিতে পেশেন্ট হঠাৎ করে বিটা ব্লকার বন্ধ করে দিল। হয় পেশেন্টরা করে, সুগারের ওষুধ খাচ্ছে, খেতে খেতে দুম করে বন্ধ করে দিল। তো এটা কি হলো, বন্ধ করার পর ফিরে এলো, দ্যাট ইজ এন্ড অফ ইউজ অ্যাডভার্স এফেক্ট। ওকে, দিস ইজ অলসো প্রেডিক্টেবল। এবার দেখো, তাহলে এই যে এত কিছু আমরা দেখলাম, আগে কি ছিল, আজ থেকে 10 বছর আগেও ধরো একজন পেশেন্ট এলো হসপিটালে, এসে বলল যে আমাকে অমুক কোয়াক ডাক্তার এই ওষুধ দিয়েছে, দেওয়ার পরে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করলো কি, যে পুরো সারা শরীরে র্যাশ, হ্যাঁ, তার ফিভার এসছে, তার সঙ্গে তার এসজে স্টিভেন জনসন হয়েছে কি হয়নি ছেড়ে দাও, হোয়াট এভার ইট ইজ, কন্ডিশন ইজ পুয়ার। বা তুমি একটা ওষুধ দিয়েছো, দেওয়ার পর পেশেন্ট তোমার কাছে 3 দিন পর এসছে, এসে বলেছে যে আমার এইরকম প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো হোয়াট ফার্স্ট থিং ইউ ক্যান ডু, ফার্স্ট থিং হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ স্টপ দ্য ড্রাগ। ওকে, যে ওষুধ খেয়ে প্রবলেম হচ্ছে সেটা বন্ধ করে দাও। আগে হলে কি করা হতো, বন্ধ করার পরে আমরা তাকে স্টেরয়েড দিতাম, ওকে, দিতাম, অ্যান্টিহিস্টামিনিক দিতাম, আর যা যা করতাম ট্রিটমেন্ট করতাম, সেটা এখনো করবে। কিন্তু কি গভর্নমেন্ট কি বলছে, বলছে আমরা একটা ফর্ম দিচ্ছি, দ্যাট ইজ এডিআর ফর্ম। এই ফর্মটাও সঙ্গে আপনি ফিল আপ করুন, এবং ফিল আপ করে কি করুন, যে গভর্নমেন্ট এখন কি করছে, বলছে সমস্ত মেডিকেল কলেজগুলো তার ফার্মাকোলজি ডিপার্টমেন্ট হচ্ছে এডিআর মনিটরিং সেন্টার অর এএমসি। মানে তোমরা ধরো হসপিটালে এরকম একটা কেস পেলে, তোমরা ফর্মটা ফিল আপ করে আমাদের দাও। ওকে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে আমি আসছি, ভেরি সিম্পল ফর্ম হলো। যারা মেডিকেল কলেজে নেই, ধরো আউটসাইড প্র্যাকটিশনার, তারা লোকাল নিয়ারেস্ট মেডিকেল কলেজে এটা পাঠাবে। হলো, আমাদের কাছে একটা সফটওয়্যার আছে, আমরা সেই সফটওয়্যারটা দিয়ে এই যে তুমি ডেটাটা পাঠালে, এই ডেটাটাকে পাঠিয়ে দেবো গাজিয়াবাদে ন্যাশনাল ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম বা এনসিসিতে, এনসিসি গাজিয়াবাদ ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার। হলো, এবার দেখো কি হতে পারে, সাপোজ দেখা গেল মেট্রোনিডাজলে একটা অ্যাটিপিক্যাল রিয়াকশন হচ্ছে। ঠিক আছে, তো আগে কি হতো, আগে ধরো তুমি বীরভূমে প্র্যাকটিস করছো, ও ধরো মালদায় প্র্যাকটিস করছে, ও ধরো জলপাইগুড়িতে প্র্যাকটিস করছে, ঠিক আছে, তো ও কিন্তু এই অ্যাডভার্স রিয়াকশনটা পেয়েছে, তুমিও পেয়েছো, কিন্তু কেউ জানে না, বিকজ উই হ্যাভ নো কোরিলেশন, তাই। কিন্তু কি ধরো তুমি মেট্রোনিডাজলে অ্যাটিপিক্যাল রিয়াকশনটা পেলে, তুমি এডিআর ফর্ম করে আমাকে পাঠালে, আমি ওটা পাঠিয়ে দিলাম এনসিসিতে, ও একটা পেলো, ও আবার পাঠালো, সেটা পাঠিয়ে দিল, তুমি একটা পেলে, ওটাও পাঠিয়ে দিলে, তামিলনাড়ুতে কেউ একটা পেলো, সেও পাঠিয়ে দিল। তাহলে কি হলো দেখো, সারা দেশ থেকে যখন ডেটাটা আসতে শুরু করবে, তখন কিন্তু একটা ডেটাবেস তৈরি হবে, যারে মেট্রোনিডাজলে একটা রিয়াকশন হচ্ছে। এবার কি হলো, এনসিসি কি করবে, ডেটাটা এনসিসি কি করবে, ওদের কাছে সফটওয়্যার আছে, ওরা সেটাকে ডেটাটাকে পাঠিয়ে দেবে সুইডেনে, উপসালা মনিটরিং সেন্টার। ওকে, সুইডেন সেটা কি করবে, WHO এর সঙ্গে কোলাবোরেশন করে কোম্পানিকে বলবে যে ইউ চেঞ্জ দ্য ড্রাগ অর টাইপ অফ দ্য মলিকুল অর অ্যাডজুভেন্ট, হোয়াট এভার মে বি দ্য কজ। যখন সারা পৃথিবী থেকে ডেটাটা এসে পৌঁছবে, রাইট, মুকেশ আম্বানি বলেছে না, ডেটা ইজ অয়েল।
ঠিক আছে? তো আজকের দিনে ডেটা এই কারণেই অয়েল, ডেটা ইজ এভরিথিং। সো উই মাস্ট কালেক্ট দ্য ডেটা অ্যান্ড সেন্ড অ্যাকর্ডিংলি অ্যালং উইথ দ্য ট্রিটমেন্ট। আগে কি ছিল? ট্রিটমেন্টটা শুধু ছিল, ডেটাটা ছিল না। এখন এই ডেটা ফ্লোটা তোমাদের তৈরি করতে হবে। ওকে, সো এই যে পুরো জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে PVPI অর ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এই ওই আমাদের ইয়েটাকে কি বলে, ওকে একটু ডাকো তো, একটা বলো এডিআর ফর্মের একটা প্রিন্ট আউট, দুটো কপি প্রিন্ট আউট দিতে জাস্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কিভাবে জিনিসটা হচ্ছে। দেখো ফার্মাকোভিজিলেন্স, ডাউট, এই কথাটা মনে রাখবে, ডাউট কেন? হোয়াট ইজ ফার্মাকোভিজিলেন্স? যে দ্য সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস রিলেটিং টু দ্য D for detection, you are detecting the adverse reaction, assessment, understanding and prevention of adverse effects or any other drug related problem. তাহলে কি কি ফার্মাকোভিজিলেন্স? ডুআপ, ওকে, ডিটেকশন, অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্রিভেনশন অফ অ্যাডভার্স এফেক্ট। এবার দেখো তোমাদের একটা কথা মাথায় আসা উচিত ছিল, সেটা হচ্ছে যে মেট্রোনিডাজল বা এই ধরনের কোনো ড্রাগের নতুন কোনো অ্যাডভার্স এফেক্ট বেরোবে কেন? আমি তো ক্লিনিক্যাল ট্রায়াল করছি, এডিআর ফর্মের দুটো কপি প্রিন্ট আউট দেবেন। তো আমরা তো ইয়ে করছি, ক্লিনিক্যাল ট্রায়াল করছি না? অ্যানিমাল স্টাডি হচ্ছে, তারপরে তার ফেজ 1 হলো, ফেজ 2 হলো, ফেজ 3 হলো, ফেজ 4 হলো, তারপরও নতুন অ্যাডভার্স এফেক্ট কেন বেরোবে? শুডন্ট হ্যাভ হ্যাপেন্ড, তাই না? এটা হওয়ার কথা ছিল না, তাহলে কেন হলো? কেন হলো তার কারণ হচ্ছে, দেখো ফেজ 4 অবধি বা ফেজ 3 অবধি আমরা কি জানি? 50,000 লোকের উপর ট্রায়াল হবে, 1 লাখ লোকের উপর ট্রায়াল হবে একটা ওষুধের, তাই না? যদি বিভিন্ন দেশে হয় চলো 10 লাখ লোকের উপর ট্রায়াল হলো একটা ওষুধের, কিন্তু ট্রায়াল হওয়ার পর দেখা গেল যে 10 লাখ লোকের রিঅ্যাকশনটা হলো না। কিন্তু যখন সেটা মার্কেটে চলে আসছে, দেন বিলিয়ন্স অফ পিপল আর এক্সপোজড টু দ্যাট, তাই না? when billions of people are exposed to a drug, definitely some new data will come up that was absent when you did that in 50,000 or say 1 lakh. That's where the importance of pharmacovigilance. Pharmacovigilance আমাদের এই বিলিয়ন্স অফ পিপলের ডেটাটাকে কালেক্ট করে একটা পুল ডেটা তৈরি করতে পারবে, যেটা আদারওয়াইজ ক্লিনিক্যাল ট্রায়াল পারবে না। ওকে, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফার্মাকোভিজিলেন্স। দেখো এই জন্য বলছে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, তার মানে ক্লিনিক্যাল ট্রায়ালের পরের সার্ভিলেন্সটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। Dissemination of ADR data through drug alert, medical letters, advisories sent to doctors by pharmaceutical and regulatory agencies. For example, আমি বলি, তোমরা হয়তো এখনো ডায়াবেটিস তোমাদের পড়ানো হয়নি, একটা ড্রাগ আছে পায়োগ্লিটাজোন, নাম শুনেছো হয়তো, হ্যাঁ? গ্লিটাজোনস আমরা বলি, পায়োগ্লিটাজোন। তো যখন প্রথম পায়োগ্লিটাজোন এলো, তখন কিন্তু পায়োগ্লিটাজোনের বিভিন্ন সাইড এফেক্টস ছিল, সেগুলো নর্মালি ধরা পড়লো এবং সেগুলো লেখা হলো। কিন্তু যখন পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স হলো, দেখা গেল পায়োগ্লিটাজোন ক্যান কজ ব্লাডার ক্যান্সার ইন সাম পেশেন্টস। তখন কি করলো WHO? তখন তো ডেটা বেরিয়ে গেছে, ক্লিনিক্যাল ডেটা বেরিয়ে গেছে, সব ছাড়া হয়ে গেছে, প্যাকেজ ইনসার্টে বলা হচ্ছে এই সাইড এফেক্ট হতে পারে, ওটা লেখা নেই। WHO কি করলো? এই ধরনের কেসে একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং দিল। ওকে, যে ওয়ার্নিং দিল যে নাও উই হ্যাভ ফাউন্ড দ্যাট দেয়ার আর সাম কেসেস অফ ব্লাডার ক্যান্সার উইথ পায়োগ্লিটাজোন। Got my point? Clear na? So that is the importance of pharmacovigilance. It is only successful if you people actively participate in the program. Otherwise the program will fail. দেখো যেটা বললাম, Uppsala Monitoring Center, Sweden is the international collaborating center. In India, national center is located at Ghaziabad. Peripheral centers at medical college levels and tertiary and above hospitals. Reports generated by doctor, কে রিপোর্ট করতে পারে? শুধু ডক্টরই নয় কিন্তু, এনি প্যারামেডিক্যাল স্টাফ ক্যান রিপোর্ট। কোনো নার্স চাইলে সে রিপোর্ট করতে পারে, নো প্রবলেম ইন ইট। ন্যাশনাল সেন্টার, সেখান থেকে উপসালা মনিটরিং সেন্টার, কম্পাইলেশন অফ ডেটা, অ্যানালাইসিস অফ ডেটা, কজাল রিলেশনশিপ ইজ কনফার্মড, guidelines issues regarding the safe use of the medicine or restricted use as per the ADR report. Okay, তাহলে প্রিভেন্ট আমরা কি করে করব অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন? যে অ্যাভয়েড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য ড্রাগস, নাম্বার 1।
নাম্বার 2 অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, রেশনাল থেরাপি, যেমন ডোজ ঠিক হতে হবে, প্রথম এগুলো আমরা দেখব। ডোজেজ ঠিক হতে হবে, ডিউরেশন ঠিক হতে হবে, রুটস ঠিক হতে হবে, ফ্রিকোয়েন্সি ঠিক হতে হবে, টেকনিক ঠিক হতে হবে। আস্ক ফর প্রিভিয়াস হিস্ট্রি অফ ড্রাগ রিঅ্যাকশন অর অ্যালার্জিস, ঠিক আছে তো? তোমরা একটা ফর্ম রাখো, ওদেরকে একটা ফর্ম দাও। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই শোনো শোনো, ফর্মটা দেখবে, পরে দেখবে, আমি বলে দেবো ফর্ম কি করে ফিল আপ করতে হয়। তোমাদেরকে পরীক্ষায় তোমাদের ফর্ম ফিল আপ আসবে, আমরা একটা প্রবলেম দিয়ে দেবো এবং প্রবলেমটাকে একটা এডিআর দেবো যে এই পেশেন্ট এই ওষুধ খেত, তার এই এডিআর হয়েছে, হাউ উইল ইউ রিপোর্ট। ওকে, তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো একটা জিনিস আমি একটু বলে রাখি, টেরাটোজেনিসিটি বলতে কি বোঝো, যদিও জানো তাও এটা আমি বলে রাখি। ইয়েস, পোকোমেলিয়া, কে বললো? বাহ, ভেরি গুড। থ্যালিডোমাইড, রাইট? জানো ইতিহাসটা? হ্যাঁ, এই হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রবলেম, ড্রব্যাক। দেখো, যখন প্রথম থ্যালিডোমাইড আবিষ্কার হলো, তখন বলা হতো যে থ্যালিডোমাইড ইজ এ ভেরি সেফ ড্রাগ। ওকে, দেখা গেল 1960s-এ থ্যালিডোমাইড সেফ ড্রাগ বললো ইউএস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আফটার ক্লিনিক্যাল ট্রায়াল। তো যখন ইউজ করা হলো প্রেগনেন্ট লেডিদের, তখন দেখা গেল বাচ্চাগুলো সব অ্যাবনর্মাল হচ্ছে। ওকে, হাত পা গুলো এরকম ছোট বড়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফোকোমেলিয়া। ওকে, ফ্লপি আইরিস সিনড্রোম, এগুলো বিভিন্ন জিনিস হতে পারে। তো এগেইন আমি আরেকটা উদাহরণ দিই, এরকম এটা ঘটনা তোমরা হয়তো নেটে পাবে, যে ডু ইউ নো কোকেন? হ্যাঁ, কোকেন was introduced in 1990 in New York as a nasal decongestant in children। অর্থাৎ কোকেনকে বলা হয়েছিল it is a nasal decongestant for children, that too it was given in New York। এবং বাচ্চাদের দেওয়ার পর যখন দেখা গেল সাংঘাতিক প্রবলেম তৈরি হলো, then we studied and every other properties and then found out, oh my god, যে কোকেন আমরা নাসাল ডিকনজেস্টেন্ট তো হতেই পারে না, বাট দ্য ড্রাগ কেম টু দ্য মার্কেট। ওকে, সো সেই সময় ক্লিনিক্যাল ট্রায়ালেরও কোনো গল্প ছিল না যদিও, বাট স্টিল দিস ইজ দ্য থিং, দ্যাট ইজ ওয়াই এডিআর রিপোর্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দেখো, এডিআর রিপোর্টিং প্রসিডিওর, হু ক্যান রিপোর্ট? অল হেলথ কেয়ার প্রফেশনাল। এই গন্ডগোলটা মাথা থেকে হাঁটিয়ে ফেলো, যে শুধু ডাক্তার, প্রথমে করা হয়েছিল এক সময় যে অনলি ডক্টর ক্যান রিপোর্ট, পরে দেখা গেল যে আমাদের দেশে ডক্টরই তো কম, কজন ডক্টর? হ্যাঁ, এই গ্রামের দিকে যাও, ডক্টরের পাত্তা পাবে না, ঠিক আছে তো? হয় আরএমপি, নইলে হচ্ছে নার্স, নইলে আদার হেলথ কেয়ার ওয়ার্কার্স। ওকে, দে আর অ্যাকচুয়ালি দ্য ডুইং অল দ্য থিংস। তো তাদেরকেও দায়িত্ব দিয়ে দাও। ওকে, নট অনলি এ ডক্টর, এ ক্লিনিশিয়ান, ডেন্টিস্ট, ফার্মাসিস্ট, নার্স, এনিবডি ক্যান ফিল আপ দ্য ফর্ম। দ্য ফর্ম ইজ সো ইজি। Non-healthcare professionals, including consumers, also can report suspected drug adverse reaction. So you being if you are a patient, you also can report. যদিও পেশেন্টদের জন্য ফর্মটা আলাদা, নীল রঙের ফর্ম হয়, ওটা ছেড়ে দাও। সো কোনটা রিপোর্ট করবে? দেখো, অল টাইপ অফ সাসপেক্টেড ড্রাগ রিয়াকশন, নোন অর আননোন। অনেক সময় পেশেন্ট এসে বলতে পারে না কি ওষুধ খেয়েছি, 5 টাকার ওই ট্যাবলেটটা। এবার বলছো 5 টাকার ট্যাবলেট কোনটা, ঠিক আছে তো? তো হ্যাঁ হ্যাঁ বলবে, এগুলো পাবে, ঠিক আছে তো? ডায়াবেটিসের ওষুধ কোনটা খাও? সরকার যেটা দেয়, ঠিক আছে তো? বড় গলি সাদা রঙের, ঠিক আছে তো? 1 মাস পর প্রেসক্রিপশন হারিয়ে ফেলে এসে বলবে যে ওই যে রাতে ওষুধটা খেতাম, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম ইউ উইল ফেস। সো নোন অর আননোন, তুমি যদি না জানো কোন ড্রাগের থেকে হয়েছে, রাইট ইট আননোন, বাট ইউ ফিল আপ ইট। ওকে, reaction from all type of pharmaceutical product, allopathy, ayurvedic, vaccine, medical device, anything you can report. এবার দেখো, যেটা বললাম সেটাই আবারও বলি, where to report? Duly filled suspected adverse drug reaction reporting form can be sent to the nearest adverse drug reaction monitoring center. তোমাদের এই পরীক্ষা কোশ্চেনটা করা হবে যে তোমাদের এএমসি কোনটা, কি বলবে? শান্তিনিকেতন মেডিকেল কলেজ। ওকে, আমরা কলেজে আছি, কলেজেই পাঠাবো, ঠিক আছে? or directly to the National Coordination Center or NCC, টোল ফ্রি নাম্বারও আছে। এখানে একটা এই সাইটে গেলে তুমি পিভিপিআই এর থেকে তোমরা সারা ভারতের এএমসি কারা কারা তার লিস্টও পাবে। Why to report? বলছে দেখো, ADRs are among the leading causes of death in many countries. WHO 2008 বলছে, according
account for 5% of all hospital admissions in India. That is adverse drug reaction. দেখো কিভাবে ডেটা ফ্লোটা যাচ্ছে, যে ডিটেক্টিং অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, দেন ডকুমেন্টেশন অফ এডিআর, তুমি এডিআরটা ডকুমেন্ট করলে কাগজে, দেন রিপোর্টিং সিরিয়াস এডিআরস টু ফার্মাকোভিজিলেন্স সেন্টার্স, এএমসি তে পাঠিয়ে দিল, এএমসি ওটা এনসিসি তে পাঠিয়ে দিল, দেন অ্যাসেসিং দ্য কজালিটি বিটুইন দ্য ড্রাগ অ্যান্ড সাসপেক্টেড রিঅ্যাকশন, ডিটেকশন অফ এডিআর, দেন প্রি মার্কেটিং স্টাডিজ অ্যান্ড পোস্ট মার্কেটিং স্টাডিজ. Benefits of ADR reporting: assess the safety of drug therapy, especially recently approved drugs, provides updated drug safety information to healthcare professionals and other stakeholders, measuring the economic impact of ADR prevention as manifested through reduced hospitalization, optimal and economical drug use, and minimized organizational liability. এবার দেখো ফর্মটা, দেখো ফর্মে প্রথম কি রয়েছে, এই পোর্শনটা দেখো, প্রথম পোর্শন এ, দ্যাট ইজ পেশেন্ট ইনফরমেশন, ঠিক আছে? ফর্মটা পেয়েছো? দেখো 4-5 জন মিলে এক একটা ফর্ম দেখো, ঠিক আছে? দেখো পেশেন্ট ইনফরমেশন, ওকে, আমার নাম অনল ঘোষ, আমার পুরো নাম লিখবে না, কি লিখবে? এজি, কি বললাম বোঝা গেল? শুভ্র চ্যাটার্জি, কি লিখবে? এস সি। তাহলে পেশেন্টের কি দেখো, ওই জন্য বলছে পেশেন্ট ইনিশিয়ালস, এখানে কি লিখবে? শুধু ইনিশিয়াল দুটো লিখবে, ঠিক আছে? ইউ ক্যানট ডিসক্লোজ দ্য আইডেন্টিটি অফ দ্য পারসন, ওকে? নাম্বার 2 দেখো, তারপরে কি রয়েছে? এজ অ্যাট দ্য টাইম অফ ইভেন্ট অর ডেট অফ বার্থ, দুটোই দিতে পারো, যদি ডেট অফ বার্থ পাও তাহলে ডেট অফ বার্থ দেবে, নইলে সেই ইভেন্টের সময় তার বয়স কত সেটা লিখবে। আচ্ছা, তারপর লিখবে মেল ফিমেল ওয়েট, ওকে, এটা লিখবে, হয়ে গেল, ভেরি সিম্পল। এবার দেখো পেশেন্ট ইনফরমেশন হয়ে গেল, এবার আসছি সাসপেক্টেড বি, দেখো পোর্শন বি তে চলে যাও, সাসপেক্টেড অ্যাডভার্স রিঅ্যাকশন, দেখো তার নিচেই রয়েছে ডেট অফ রিঅ্যাকশন স্টার্টেড, মানে তুমি ধরো একজনকে শনিবার দিন ওষুধটা দিয়েছো, প্রেসক্রাইব করেছো, সোমবার, এই শোন, শনিবার দিন ওষুধটা দিয়েছো, সোমবার দিন সে তোমার চেম্বারে আবার এলো, এসে বললো আমার গায়ে র্যাশ হচ্ছে বা আমার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে তোমার ডেট অফ রিঅ্যাকশন স্টার্টেড কবে হবে? সোমবার দিলে। আচ্ছা, ডেট অফ রিকভারি মানে, ডেট অফ রিকভারি মানে এবার তুমি তাকে স্টেরয়েড দিলে বা যা যা ট্রিটমেন্ট তুমি করার করলে, ওষুধটাকে বন্ধ করে দিলে, অল্টারনেটিভ মেডিসিন দিলে, দিয়ে তাকে বললে আপনি 4 দিন পর আমার কাছে আসুন। পেশেন্ট তোমার কাছে এসে বললো ডাক্তারবাবু 2 দিন ওষুধ খাওয়ার পরে আমার র্যাশটা কমে গেছে বা এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাহলে কি ডেট অফ রিকভারি কি? ওই ডেটটা পড়বে, হলো। জেনারেলি আমরা তোমাদের যে প্রবলেম দেবো তাতে লিখে দেবো এই ডেটে র্যাশ হলো, এই ডেটে রিকভারি হলো, তোমাদের শুধু ডেটটা তুলে বসিয়ে দিতে হবে, ওকে। দেন ডেসক্রাইব রিঅ্যাকশন অর প্রবলেম, মানে এটা কি লিখতে হবে? এখানে একটু ব্রিফ ডেসক্রিপশন দিতে হবে তোমাকে, দেখবো অনেকটা জায়গা ছাড়া আছে ওখানে, ওই দেখবে যে প্রবলেমটা থাকবে ওই প্রবলেমটাই অল্প করে একটু বুঝিয়ে দিতে হবে, যে উই হ্যাভ স্টার্টেড বা পেশেন্ট হ্যাজ টেকেন দিস মেডিসিন অন এত, he developed or she developed this problem, then drug was withdrawn and this reaction was subsided on after 2 days of therapy, এইটুকু, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি আসো, দেখো সাসপেক্টেড মেডিকেশন, দেখো কি বলছে, তুমি কি অ্যাকশন নিয়েছো, ঠিক আছে তো? দেখো ড্রাগ উইথড্রন, তুমি কি ড্রাগটা উইথড্র করেছো? যদি বন্ধ করে দিয়ে থাকো তাহলে লিখে দাও, এখানে টিক দিয়ে দাও ইয়েস, ঠিক আছে তো? ডোজ কি বাড়িয়েছো? লিখে দাও নো, ঠিক আছে তো? ডোজ রিডিউস করেছো? যদি রিডিউস কি হয়, ধরো একটা পেশেন্টের টেলমিসার্টান 80 দিয়েছো, ঠিক আছে, তখন তার বিপি খুব হাই ছিল, দেখা গেল কিছুদিন পর বিপি ফল হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি টেলমি 40 তে চলে আসলে, বা 40 করে হাইড্রোক্লোরোথিয়াজের অ্যাড করে দিলে, টেলমি এইচ করে দিলে, তাহলে তুমি এখানে লিখে দাও ডোজ রিডিউসড, ইয়েস, হলো। ডোজ নট চেঞ্জ, যে তুমি পেশেন্টকে বলেছো ওটা ঠিক আছে, 2 দিনের সমস্যা, আরো 2 দিন খান কেটে যাবে, অ্যামিটিপটিলিন সিডেটিভ এফেক্ট, সিডেটিভ কি হয়, অ্যামিটিপটিলিন কিছুদিন 2 দিন 3 দিন খাওয়ার পর প্রথমে সিডেটিভ হয়, কেটে যায়, তাহলে পেশেন্টকে তুমি বুঝিয়ে দিলে সেক্ষেত্রে যে আপনার এটা কিছু প্রবলেম হচ্ছে না, আপনি আরো 2 দিন খান, এটা কেটে যাবে, না কাটলে আমার কাছে আসবে, ঠিক আছে তো? তাহলে তুমি ওখানে লিখে দিলে ডোজ নট চেঞ্জড বা নট অ্যাপ্লিকেবল বা আননোন, অন্য কোনো ডক্টর দেখে থাকতে পারে, তুমি বুঝতে পারছো না কোন মেডিসিন দিয়েছো, বা তার ডোজ বেড়েছে কি কমেছে বলতে পারছে না, পেশেন্ট এসে বলে আমি 5 রকম ওষুধ খেতাম রিঅ্যাকশন হয়ে গেল আমি সব বন্ধ করে দিয়েছি, তুমি বুঝে উঠতে পারছো না কোনটা থেকে হচ্ছে,
তাহলে লিখে দাও আননোন, হয়ে গেল। আচ্ছা এবার দেখো 11 নম্বর পয়েন্টে চলে যাও। ঠিক আছে, দেখো এই যেটুকু বলছি এটুকুই ফিল আপ করবে, এর বাইরে কিছু ফিল আপ করতে হবে না। দেখো এখানে কি বলছে, নেম অর ব্র্যান্ড, তুমি দিলে ক্ল্যাভামে হয়েছে রিয়াকশন, তাহলে তুমি ব্র্যান্ডটা এখানে লিখলে, যদি ব্র্যান্ড নেম না থাকে অ্যামক্সিসিলিন, তাই লিখলে অ্যামক্সিসিলিন ক্যাবলোনিক অ্যাসিড। ডোজ ইউজড, এখানে ডোজ লিখলে উনি কতবার খেয়েছেন, দিনে 2 বার 3 বার, যা হোক যেটার যা ডোজ থাকে সেই ডোজটা এখানে লিখলে। রুট কোন রুটে দিয়েছে, ওরাল রুট, ইনজেক্টেবল যা থাকবে সেটা লিখতে হবে এখানে, ওরাল নেই। ফ্রিকোয়েন্সি ওডিবিডি, এই যে কতবার করে খেয়েছে। থেরাপি ডেটস, কবে শুরু করেছো কবে বন্ধ করেছো, লেখা থাকবে প্রবলেমে, এত তারিখ থেকে অ্যামক্সিসিলিন দিয়েছি, তারপরে এই প্রবলেম হয়েছে আমি এত তারিখে বন্ধ করে দিয়েছি, বা এত তারিখে ক্লোরামফেনিকল দিয়েছি এত তারিখে বন্ধ করে দিয়েছি, তুমি সেটা লিখে দাও, হলো। ইন্ডিকেশন কিছু লিখতে হবে না। এবার দেখো রিপোর্ট আর ডিটেলস, কে পাঠাচ্ছে। ঠিক আছে, তোমরা ডক্টর হচ্ছ তো তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, ঠিক আছে তো। এখানে পিন নাম্বার দিতে পারো, ইমেল এগুলো থাকলে লিখে দেবে, ফিল আপ করে দেবে পরীক্ষায়, খালি রাখবে না, হলো। সিগনেচারের জায়গায় সিগনেচার করবে, আর ডেটটা দেবে নিচে, ডেট অফ দিস রিপোর্ট, কবে তুমি রিপোর্টটা করছো, হলো। যে তোমার 1 মাস আগে হয়েছিল ঘটনাটা, তুমি আজকে রিপোর্ট করছো, করতেই পারো, ঠিক আছে তো। তুমি সেই ডেটটা লিখবে, আজকের ডেটটা, হলো। নট নেসেসারিলি তোমাকে সেই 1 মাস আগের ডেটটা লিখতে হবে, হলো। আচ্ছা দেখো এটা টোল ফ্রি নাম্বার আছে, এটাও তোমাকে মনে রাখো, এটা যে উই ক্যান অলসো গেট এডিআর ভায়া হেল্পলাইন নাম্বার। হ্যাঁ, এই টোল ফ্রি নাম্বারে ফোন করেও রিপোর্ট করা যেতে পারে, পরপর তোমাকে সিকোয়েন্স করে যেতে হবে, ও যেভাবে যেভাবে বলবে বলে যাবে বা এন্ট্রি করে যাবে, তাতেও তোমার হবে। আচ্ছা এইবার একটা জিনিস তোমাকে বলে রাখি, দেখো ফর্মটা দাও, ফর্মটা দাও। যদি ভালো নম্বর পেতে চাও, দেখো ইন্ডিকেশনের পরে একটা জিনিস আছে, দ্যাট ইজ কল এই যে কজালিটি অ্যাসেসমেন্ট, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যদি ভালো নম্বর পেতে চাও এই কজালিটি অ্যাসেসমেন্টটা লিখতে হবে। কি হয় জেনে রাখো, 2 রকমের স্কেল হয়, পড়বে বইতে সব আছে। এই 2 রকমের স্কেল হয়, এটা পড়বি। একটা হচ্ছে নারাঞ্জ স্কেল, একটা হচ্ছে WHO UMC স্কেল, মানে উপসালা মনিটরিং সেন্টারের নিজস্ব স্কেল, হলো। নারাঞ্জ স্কেল আর WHO UMC স্কেল। আমি বলবো নারাঞ্জ স্কেল যাস না, WHO UMC স্কেলটা নিবি, ওকে। এটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজড স্কেল এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ওকে। সো রিড WHO UMC স্কেল। স্কেলটা কি আমি বলে দিচ্ছি, দেখো এটা এটা হচ্ছে ট্রিক, এটা হচ্ছে ট্রিক পরীক্ষায়। যদি বুঝতে না পারো তাহলে লিখে দেবে কজালিটি অ্যাসেসমেন্টে প্রবাবল, প্রবাবল, মনে রাখো এটা ট্রিক। যদি বুঝতে না পারো পরীক্ষায় খাতায় লিখবে ওইখানে কজালিটি অ্যাসেসমেন্টে প্রবাবল, ওকে। WHO UMC স্কেলে 2-3টে ভাগ আছে, একটা বলছে পসিবল, একটা হচ্ছে প্রবাবল, ওকে। আরো একটা দুটো আছে, এই দুটোই হচ্ছে মেইন। তার মানে পসিবল মানে যেটাতে বলছে চান্সেস ইজ ভেরি হাই, তুমি ধরেই নিচ্ছ এটার থেকে হচ্ছে। যদি তুমি একদম শিওর থাকো তাহলে ওটা লেখো। আর যদি মনে হয় যে বিন্দুমাত্র ডাউট হচ্ছে, ধরো 2 রকমের ড্রাগ আছে, কোনটা থেকে রিঅ্যাকশন হচ্ছে, ধরো 2 রকম অ্যান্টিহাইপারটেনসিভ খায়, সকালে একটা খায় রাতে একটা খায়, কোনটা থেকে হচ্ছে তুমি বুঝে উঠতে পারছো না, ঠিক আছে তো। এরকম কেসে প্রবাবল লিখে দেবে। প্রবাবল লেখাটা হচ্ছে সবচেয়ে সেফ এবং এস্টাবলিশড ওয়ে অফ রিপোর্টিং, ওকে। যদি মনে হয় জায়গাটা গন্ডগোল হচ্ছে, অমিটও করে যেতে পারো, কজালিটি অ্যাসেসমেন্ট না লিখলে তোমার নম্বর কাটা যাবে না, বাট ইফ ইউ রাইট then it will create a much better impression, okay. So try to read WHO UMC scale from your book, okay, very important. নারাঞ্জ স্কেলটা আছে, নামটা জেনে রাখো, নারাঞ্জ স্কেলে যেও না, নারাঞ্জ স্কেলে আমরা ইউজও করি না, ওটা আগে WHO এর আগে ওটা করা হতো, ওতে অনেক ফ্যালাসি আছে স্কেলের মধ্যে, ওকে। তো ওই অ্যাসেসমেন্টের মধ্যে যেও না। এটা কি হবে, ADRs which are due to typical genetic make of person are known as side effect, secondary effect, iatrogenic effect, idiosyncratic. Iatrogenic. Withdrawal symptoms are common in which of the following drugs? Caffeine, paracetamol, opioid, cocaine. Opioids.
The most dangerous period regarding teratogenic effect is? Yes, at the time of organogenesis. International Collaborating Center for Pharmacovigilance is? Sweden. এই ফর্মটা ভালো করে দেখ, ফর্মটা নেটে পাবি, ওকে, ADR PDF বলে সার্চ করবি গুগলে, ইউ উইল গেট দ্য ফর্ম। ওকে, বল কি বলছিস? প্রবলেম দেবো আমরা, ঠিক আছে, কি কি প্রবলেম থাকবে বলে দেবো। হ্যাঁ নিতে পারিস, এই ফর্মটা নে এবং ফর্মটা দেখেও নে, ঠিক আছে। তো প্রবলেমটা কিরকম দেবে আমি বলে দিচ্ছি, শোন। প্রবলেম যে কোনো কিছুই বানিয়ে দেওয়া যায়, বেশি ধর সাপোজ বলা হলো যে a patient came to your clinic, শোন এরকম একটা প্রবলেম দেওয়া হবে পরীক্ষায়। পেশেন্ট কেম টু ইউর ক্লিনিক অন মন্ডে, কত তারিখ ছিল? 16। A patient came to your clinic on 16th December 2024. Patient was having severe depression and the patient was prescribed amitriptyline 10 or 25 at bedtime. Now he or she came to your clinic reporting that having drowsiness, okay, tremor, these kind of problems. Now how will you fill up the ADR? Okay, আর হয়তো additional information দেওয়া যেতে পারে, the drug was stopped by the physician at এত date and the ADR was resolved. He was given escitalopram instead of amitriptyline. অর্থাৎ amitriptylineটাকে আমরা বন্ধ করে দিয়েছি, escitalopram আর clonazepam দিয়ে দিয়েছি পেশেন্টকে। হলো, তাহলে তুই এডিআর এ কি লিখবি? পেশেন্টের ইনিশিয়ালটা দিয়ে প্রথমে ওখানে পেশেন্ট ইনফরমেশন গুলো হলো, তারপরে প্রবলেমের জায়গাটা ফিল আপ করবি, যে পেশেন্ট এই হয়েছিল, এত তারিখে সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট, তাকে অ্যামিট্রিপটিলিন প্রথমে দেওয়া হয়েছিল, তাতে সে ড্রাউজিনেস হয়ে যাচ্ছিল, তাই থেকে অ্যামিট্রিপটিলিনটাকে বন্ধ করে এসিটালোপ্রাম ক্লোনাজিপাম করে দেওয়া হলো। হলো, তারপরে তার ডোজ, ব্র্যান্ড, যে ইয়েগুলো যেগুলো আছে সেগুলো সব লিখে দে। এটাতে যদি তুই শিওর থাকিস যে অ্যামিট্রিপটিলিনের জন্যই ওটা হচ্ছিল, তাহলে লিখে দে প্রবাবল অর পসিবল, হয়ে গেল কজুয়ালিটি অ্যাসেসমেন্ট। তারপরে হচ্ছে 11 নাম্বার যেটা পয়েন্টটা, ড্রাগটা ক্লোজ করা হয়ে বন্ধ করা হয়েছে, ডোজ কমানো হয়েছে, বাড়ানো হয়েছে, ওই জায়গাটা লিখে দে যে ইয়েস ড্রাগ ওয়াজ স্টপড। ওকে, ডোজটা কমিয়ে দেওয়া হলে সেটা লিখবি যে 25 থেকে 10 করা হলো, তাহলে সেটা লিখবি। যদি বলে ড্রাগ চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে লিখবি ড্রাগ ওয়াজ চেঞ্জড। ওকে, ড্রাগ স্টপড, ড্রাগ চেঞ্জড, এই তো হয়ে গেল। নিচে ইনিশিয়ালে ফিল আপ করে দিবি তার তোর ডিটেলস গুলো, কে ফিল আপ করছে, নার্স না ডক্টর না কে, সেগুলো লিখে দে। তুই যেদিনকে ডেটে এডিআরটা পাঠাচ্ছিস সেই ডেটটা দিবি, এক্সাম যেদিন হচ্ছে এক্সামের ডেটটা দিবি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন তোকে করা হবে হোয়াট ইজ এডিআর, তারপরে কোশ্চেন হবে হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ এডিআর, তারপরে কোশ্চেন হবে হোয়ার ইউ উইল সেন্ড দিস ফর্ম। আমি এই বছরও থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্টে জিজ্ঞেস করেছি, তোরা যদি কিছু করতে হবে না, তোরা যদি শুধু ফর্মটা পড়িস তাহলেও অ্যান্সার করা যাবে। দেখ ফর্মটা দেখ, ফর্মের উপরেই লেখা আছে ফর্মটা কোথায় পাঠাতে হবে। দেখ একদম ফর্মের ফ্রন্টটা দেখ উপরে, ওখানেই লেখা রয়েছে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার গাজিয়াবাদ, ওখানেই লেখা আছে PVPI ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া। আনফরচুনেটলি এটুকুও বলতে পারছে না, লেখা আছে না ফর্মের উপরেই লেখা রয়েছে যে গাজিয়াবাদ। ভুলে গেলে ওই ফর্মটা দেখে বলে দিবি এটা গাজিয়াবাদ যাবে। কোথায় যাবে? ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার। ঠিক আছে, প্রোগ্রামটার নাম কি, যার আন্ডার এত কিছু হচ্ছে, প্রোগ্রামটার নাম কি? ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া, PVPI। পরীক্ষা যদি শর্টওয়ার্ড আসে PVPI, ইউ ক্যান রাইট, ইউ উইল রাইট অল দোজ থিংস, যে আমি এডিআর ফর্ম ফিল আপ করবো, AMC তে পাঠাবো, AMC ওটাকে দিল্লিতে পাঠাবে গাজিয়াবাদে, দিল্লি থেকে ওটা চলে যাবে উপসালা মনিটরিং সেন্টার, and then the data will be helpful in post marketing surveillance. Clear?